আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিব কলেজের অর্থনীতি বিষয়ের উপর লেকচার। আমি এর আগেও অর্থনীতি বিষয়ের উপর লেকচার নিয়েছি, তো আজকে আবার ক্লাসটি নেওয়ার সুযোগ পেয়েছি। তা আজকে আমাকে ক্লাসটি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারকে এবং আমার কলেজ শাখার ইনচার্জ সৈয়দ আহমেদ সরকার স্যারকে। তো যেমনটা আমি বলেছিলাম, গতদিন তোমাদের ক্লাসটি হয়তো ভালো লেগেছে কিংবা ক্লাসটি তোমরা ভালো বুঝেছো, যার কারণে আমার উপর আবার আস্থা রেখেছে আমাদের শিফট ইনচার্জ। তো আমি গতদিন যে জায়গা থেকে শেষ করেছিলাম, আজকে আমি সে জায়গা থেকেই শুরু করছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ওই প্রথম অধ্যায়ের অর্থনৈতিক ব্যবস্থার পরবর্তী বিষয়গুলো। তো আজকে আমরা আলোচনা করব, আমরা গতদিন আলোচনা করেছিলাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো আজকে আলোচনা করব নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আমি গতদিন ওই অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তো আজকেও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলার আগে অর্থনৈতিক ব্যবস্থাটা আরেকবার বলার প্রয়োজন অনুভব করছি। তো আমি আবার বলছি, অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কি? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলী যে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। সেই আইনগত রীতিনীতি ও সামাজিক ব্যবস্থাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। সোজা কথা যেটা বোঝা যায়, প্রত্যেক রাষ্ট্র কিংবা প্রত্যেক সমাজ ব্যবস্থা একটি অর্থনৈতিক পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তো এই অর্থনৈতিক যে নিয়ম নীতি এবং যে একটা পদ্ধতি অনুসরণ করে সমাজ ও রাষ্ট্র যে অর্থনৈতিক ব্যবস্থাকে দাঁড় করায়, সেটি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তো আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো অনেক রকমের অনেক প্রকারের আছে। যেমন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপর আছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। অনেকেই একটু কনফিউজ থাকে যে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা হয়তো বা দুটো, কিন্তু না, দুটো মিলেই নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এরপর মিশ্র অর্থনীতি এবং আরেকটি হচ্ছে ইসলামী অর্থনীতি। তো আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে গত ক্লাসেই আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি? এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন জার্মান বংশোদ্ভূত কার্ল মার্কস ও ইংল্যান্ডের অধিবাসী অ্যাঙ্গাসের যুগান্তকারী একটি লেখা লিখেছিল কমিউনিটি ম্যানিফেস্টো, যেটা নাকি 1848 সালে প্রকাশিত হওয়ার পর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সমাজতন্ত্রের বিপ্লব জেগে উঠতে শুরু করে। ওই সময়ে দরিদ্র জনগোষ্ঠীর উপর মধ্যে এই একটা ম্যানিফেস্টো, অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যে একটা আর্টিকেল, একটা বই রচনা করেছিল কার্ল মার্কস ও ইংল্যান্ডের অধিবাসী অ্যাঙ্গাস, সেটি পরবর্তীতে সমাজতান্ত্রিক অথবা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিল। তো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি? এটি হচ্ছে এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই। আমরা যেমনটা জেনেছিলাম, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকে। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না। এখানে মালিকানা হচ্ছে সমাজতান্ত্রিক এবং সামাজিক, এমনকি কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাও লক্ষ্য করা যায়। তো উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়। অর্থাৎ আমাদের যে সম্পদগুলো, এগুলো
কার কতটুকু প্রয়োজন, কার কতটুকু দরকার, কাকে কতটুকু দিলে উপকৃত হওয়া যাবে সেভাবে বন্টন করা হয়। যেমনটা আমরা প্রথম আলোচনা করেছিলাম, আমাদের অর্থনীতিতে মূল সমস্যা হচ্ছে নির্বাচন ও সেগুলোকে সঠিকভাবে বন্টন করা। তো গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকায় এখানে এই প্রবলেমগুলো দেখা যায় যে কারো সম্পদ থাকলে অঢেল থাকে, কারো কর্ম থাকলে অর্ধেক থাকে, কিন্তু যার নেই তার নেই। সমাজতান্ত্রিক ব্যবস্থাটা এই সমস্যা থেকে উত্তরণ করার জন্যেই আসলে এই পদ্ধতিটি আবিষ্কৃত হয়েছে। এতে সমাজে ধনী গরিব একটি বৈষম্য দূর করা যায়। এরপর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা যারা আজকের লাইভ ক্লাস দেখছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা এই প্রথম অধ্যায়ের এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা অথবা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এই সবগুলো অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা পড়বে এবং লেখকের একটি সংজ্ঞা লিখে দিতে পারলে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। এবং পাশাপাশি এগুলোর প্রত্যেকটি বৈশিষ্ট্য দেওয়া আছে তোমাদের বইয়ে। এই বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে লিখে মুখস্থ করে লিখতে হবে, তাহলে তোমার উপস্থাপনাটা, তাহলে তোমার লেখাটা অনেক ভালো হবে। আমি দেখে নিচ্ছি যে আজকে আমার লাইভে কে কে যুক্ত আছে। যাই হোক, তোমরা সবাই লাইভ ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা উপকৃত হবে। এরপর নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এতে শ্রেণী শোষণ অনুপস্থিত। যেমনটা আমি বললাম, যেহেতু এখানে ব্যক্তি মালিকানা নেই, সমাজের সকল সম্পদ সুষমভাবে বন্টন করে দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সেক্ষেত্রে ধনী গরিবের একটি বৈষম্য লক্ষ্য করা যায় না। শ্রেণীতে যে শোষণ থাকে সেটি অনুপস্থিত দেখা যায়। এরপর উপকরণের ব্যক্তি মালিকানা নেই। প্রত্যেকটি উপকরণের কোনো ব্যক্তি মালিকানা লক্ষ্য করা যায় না। দেখা যায় এটি হয়তো সামাজিক মালিকানা, তা না হলে এটি রাষ্ট্রীয় মালিকানা অধীনে থাকে। এরপর ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না। এখানে যাই উৎপাদিত হবে ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্য নয়, ভোক্তার সুবিধার্থে এবং রাষ্ট্রীয় মুনাফার উদ্দেশ্যে এটি উৎপাদিত করা হয়। এরপর যৌথ রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। এখানকার বেশিরভাগ প্রতিষ্ঠানই যৌথ ও রাষ্ট্রীয় মালিকানায় গড়ে ওঠে।
রাষ্ট্রীয় মালিকানা থাকাকালীন রাষ্ট্র যদি চায় তখন কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানকে সংযুক্ত করতে পারে। অবাধ প্রতিযোগিতার অনুপস্থিতি, যেহেতু সুষমভাবে বন্টন করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে সকলের মাঝে একটি অবাধ প্রতিযোগিতার লক্ষ্য করা যায় না, কারণ সকলে তার নিজ নিজ জায়গায় নিজ নিজ প্রতিষ্ঠান বুঝে নেয় এবং সেই অনুযায়ী তারা পণ্য উৎপাদন, ব্যবসা বাণিজ্য এবং মুনাফা অর্জন করে থাকে। স্বতঃস্ফূর্ত উৎপাদন প্রণালী, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় উপকরণের সামাজিক মালিকানা থাকায় উৎপাদন শক্তি উৎপাদন সম্পর্কের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, যার ফলে উৎপাদিত প্রণালী গতিশীল হয়। এক্ষেত্রে বলা যায় উৎপাদন যে পণ্য থাকে, উৎপাদন যে প্রতিষ্ঠানগুলো থাকে, এর মধ্যে একটি স্বতঃস্ফূর্ত উৎপাদন প্রণালী লক্ষ্য করা যায়। দেখা যায় রাষ্ট্রের সহায়তার কারণে কোনো রকমের রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হতে হয় না, কোনো কাজে বাধার সম্মুখীন হতে হয় না, স্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়া যায়। বন্টন ব্যবস্থা, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে এর বন্টন ব্যবস্থা। এটি এত সুষমভাবে সকলের মাঝে বন্টন করে দেওয়া হয়, এতে উৎপাদিত পণ্যেরও পরিমাণ সুনির্দিষ্ট থাকে এবং তদারকি সহজ করা হয়। মুনাফা সকলের মাঝে সমভাবে বন্টন করা যায়, সকলের কর্মসংস্থানের সৃষ্টি হয়, কোনো রকমের কোনো বৈষম্য সমস্যার সম্মুখীন হতে হয় না। এরপর আরও আছে চাহিদার উপর নিয়ন্ত্রণ করা যায়। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা যায়, যখন যা খুশি তা ভোগ করা যাবে না। এ ব্যবস্থায় কী উৎপাদন করা হয়, কীভাবে উৎপাদন করা হবে, এইসব সিদ্ধান্তের মালিক হলো রাষ্ট্র। বারবার বলছি যে রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় রাষ্ট্র সকলের যে সুবিধা সে অনুযায়ী পণ্য উৎপাদন করবে। ব্যক্তি মালিকানায় যেটা হতো, আমার যা ইচ্ছে যতটুকু ইচ্ছা আমি পণ্য উৎপাদন করব, যতটুকু অর্ডার পাবো সেটা উৎপাদন করব। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় সে সুযোগ নেই। রাষ্ট্রীয় মালিকানা থাকায় দেখা যায় যে কী পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, কী পণ্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এটি রাষ্ট্র নির্ধারণ করে দেয়। এরপর কেন্দ্রীয় পরিকল্পনা, এই ব্যবস্থায় উৎপাদনশীল সকল অর্থনৈতিক কার্যকলাপ কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। উৎপাদন, বন্টন ও উন্নয়নের সকল পরিকল্পনা জনগণের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষই নির্ধারণ করে। শ্রমিকদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হয়, যেহেতু এই অর্থব্যবস্থা সুস্থ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাতে শ্রমিকরা ভোগ করতে পারে। এবং আমি বারবার বলছি যে যেহেতু সকলের মধ্যে সে সময় বন্টন করে দেওয়া হচ্ছে, এ কারণে অনেক শ্রমিকও কাজ করতে পারছে এবং এদের যে মজুরি মুনাফা সরকারি মালিকানাধীন হওয়ায় সরকার তা যত সময় পরিশোধ করে দেওয়ার সর্বোচ্চ সহযোগিতা এবং চেষ্টা করে থাকে। এক্ষেত্রে বলা যায় শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যায়। এরপর মুদ্রাস্ফীতির অনুস্ফীতি, যেহেতু নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে, তাই এখানে অতি উৎপাদন বা কম উৎপাদন হতে পারে না, সেজন্য মুদ্রাস্ফীতিও নেই। সামাজিক নিরাপত্তা, নির্দেশমূলক অর্থব্যবস্থায় মানুষের মৌলিক অধিকারের বিষয়গুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তা দেয়া হয়, যার কারণে প্রায় সকলের মাঝে একটি সামাজিক নিরাপত্তা লক্ষ্য করা যায়। আমরা সবাই সামাজিকভাবে নিরাপদ থাকি। বিশ্বের যে সকল রাষ্ট্রে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়, সেই সকল রাষ্ট্রে দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে সকলেই ভালো অবস্থানে আছে। সুষম উন্নয়ন, যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক সকল উন্নয়ন কর্ম পরিচালিত হয়, যে সব অঞ্চলকে সমান গুরুত্ব দেওয়া হয়। অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে যথোপযুক্ত গুরুত্ব লাভ করে বিধায় সুষম উন্নয়ন সাধিত হয়। অর্থনীতি সকল শাখায় এটি গুরুত্ব দেয় বিধায় এর উন্নয়নটি সুষম হয়। এমন না যে কোনো একটি পণ্যর অধিক উৎপাদন হচ্ছে আরেকটি পণ্যের উৎপাদন হচ্ছেই না। এমনকি আমাদের যা প্রয়োজনীয় তার সকলেই উৎপাদন হবে এবং যতটুকু প্রয়োজন ততটুকু উৎপাদন হবে। তার বেকারত্বের অনুপস্থিতি, সকলের মাঝে কর্মসংস্থানের সৃষ্টি করা হয়। খুঁজে খুঁজে যার যতটুকু দরকার, যেখানে দরকার সেখানে কর্মে নিয়োগ দেওয়া হয়, যার কারণে পুরো
রাষ্ট্র জুড়ে দেখা যায় যে বেকারত্ব প্রায় অনুপস্থিত। কেউ যদি কর্ম করতে আগ্রহী সেক্ষেত্রে তার কর্মের অভাব হয় না। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক লক্ষ্যের সমন্বয়। নীতিমূলক অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এদের মধ্যে একটি মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। কারণ রাষ্ট্র যেহেতু সকল তদারকি করা হয়, তদারকি করে থাকে, তাহলে সে সকল ব্যাপারে সমান দৃষ্টি আরোপ করে। এরপর তোমাদের একটি প্রশ্ন অবশ্যই লিখতে হবে যে ধনতান্ত্রিক ও নির্দেশমূলক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য। এটি তোমাদের পাঠ্য বইয়ে আছে। রঞ্জিত কুমার নাথ যদি তোমরা বই কিনে থাকো, এবং আমি বলবো অর্থনীতি পড়ার জন্য তোমরা রঞ্জিত কুমার নাথের বইটি কিনবে। এটি খুব ভালো বই আমার কাছে মনে হচ্ছে। অন্য বই কিনতে পারো, বাজারে আরও বই আছে, বাট এটি ভালো, মোটামুটি কিনতে পারো। এবং তোমরা এটির পার্থক্য খুব ভালো করে দেওয়া আছে, সেটা পড়বে। পার্থক্য সবসময় ভালো করে পড়তে হবে, কারণ পার্থক্য পড়লে সেখান থেকে আমাদের টপিকটা সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসে। কারণ পার্থক্যতে খুব সহজভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো আলাদা আলাদাভাবে লেখা থাকে। আচ্ছা, এরপরে আছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আমরা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে সকল ত্রুটি আছে সে ত্রুটিগুলো বাদ দিয়ে দুটি অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুধু ভালো দিকগুলো গ্রহণ করে যে মিশ্র একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটিকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো যে অর্থব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী? সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতির স্বীকৃতি। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যেটা আমরা বললাম, সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দুটির গুণগুলো নেওয়া হয়। সেক্ষেত্রে দুটিরই বৈশিষ্ট্য, ভালো ভালো বৈশিষ্ট্যগুলো এখানে লক্ষ্য করা যাবে। যেমন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেমন সরকারি খাত এবং বেসরকারি খাতও তারা একসাথে কাজ করে থাকে। তারপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি বিনিয়োগ লক্ষ্য করা যায়, দেখা যায় সরকার বিনিয়োগ করা হয়, এমনকি বেসরকারি বিনিয়োগও লক্ষ্য করা যায়। মানে আমি বলতে চাচ্ছি যে এটি শুধুমাত্র সরকার নিয়ন্ত্রণ করে না, এটি শুধুমাত্র ব্যক্তি মালিকানা নিয়ন্ত্রণ করে না, এটি উভয়ে মিলে এটি নিয়ন্ত্রণ করা হয়। তারপর সম্পদের মালিকানা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেমন রাষ্ট্রীয় মালিকানা থাকে তেমনি ব্যক্তি মালিকানাও লক্ষ্য করা যাবে। তারপর ব্যক্তি স্বাধীনতা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারসমূহ লক্ষ্য রাখা হয়। পাশাপাশি রাষ্ট্র লক্ষ্য রাখে যে কোনটি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে এবং দাম কতটুকু হতে হবে। পুরোপুরি ব্যক্তি মালিকানার উপরও ছেড়ে দেওয়া হয় না, আবার রাষ্ট্র নির্ধারণ করে দেয় না, উভয় মিলে এটি ব্যবস্থা করা হয়। এরপর মুনাফা। মিশ্র অর্থ ব্যবস্থা যেহেতু ব্যক্তি মালিকানা, ব্যক্তি উদ্যোগ স্বীকৃত, তাই মুনাফা অর্জনও এই ব্যবস্থা স্বীকৃত, যা সমাজতন্ত্রে নেই। সমাজতন্ত্রে এই ত্রুটিটি পরিহার করে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছি, যে এখানে ব্যক্তিগতভাবে মুনাফা অর্জন করার সুযোগ আছে। অর্থনৈতিক পরিকল্পনা। সরকার এই ব্যবস্থা জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে, তবে ব্যক্তিগত উদ্যোক্তাদের উন্নয়ন কর্মসূচিতে অধিকাংশ ক্ষেত্রেই সরকার জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয় করে। এরপর মুদ্রাস্ফীতির উপস্থিতি। মিশ্র অর্থনীতিতে যেহেতু ব্যক্তির উদ্যোগ স্বীকৃতি এবং মুনাফা কেন্দ্রীভূতকরণ বা মুনাফার পরিমাণ বৃদ্ধিতে সরকার বাধা দেয় না, তাই অনেক সময় অতি উৎপাদন এবং অনেক সময় কম উৎপাদন সমস্যা সৃষ্টি হয়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আবার মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়, যে মাঝে মাঝে দেখা যায় যে যেহেতু সরকার ব্যক্তি মালিকানার উপর কিছুটা ছাড় দেওয়া হয় এবং ব্যক্তি মালিকানা স্বীকৃত দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পণ্য অধিক উৎপাদন হয়ে যায় এবং পণ্য উৎপাদন কমেও যায়। উভয় ক্ষেত্রেই দেখা যায় যে মুদ্রাস্ফীতির উপস্থিতি অনেক সময় লক্ষ্য করা যায়। এরপর আছে ভোক্তার সার্বভৌমত্ব। মিশ্র অর্থনীতিতে ভোক্তার পছন্দকে অনেক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তার পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং তারা পছন্দ অনুযায়ী ক্রয় ও ভোগ করতে পারে।
রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার কোনো দ্রব্যের উৎপাদন বা দামও নিয়ন্ত্রণ করতে পারে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয়, বন্টন ব্যবস্থা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, এই সকল ক্ষেত্রে এগুলি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এবং আজকের আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা আমরা আলোচনা করব, সময় খুব কম, তাও আমি চেষ্টা করছি আলোচনা করার। ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা তোমরা অনেক হয়তো বুঝবে যে আসলে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে ইসলামী শরিয়া ভিত্তিক, ইসলামী রীতিনীতি অনুযায়ী, ইসলামী নিয়মকানুন অনুযায়ী যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাই হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই ক্ষেত্রে একজন বিখ্যাত রাইটারের নাম কিংবা অর্থনীতিবিদের সংজ্ঞা দিয়ে দিলে অনেক ভালো হবে। যেমন এল.এম. ফ্লোরার বলেন, কেবল মূল্য ও সামঞ্জস্য সামনে অর্থনীতি হয় না, এর পরিধি প্রতিষ্ঠা বিশাল ও সুদূরপ্রসারী। বস্তুত মানব জীবনের অধ্যয়ন অনুসরণ নাম অর্থনীতি মানুষের কোনো সাধন ব্যতীত এর কোনো উদ্দেশ্য হতে পারে না। এল.এম. ফ্লোরার আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থার আসলে কীরকম হওয়া উচিত সেভাবে সংজ্ঞা দিয়েছে। আর ডক্টর সাবাহ ইলদিন জাইমের মতে ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা তার আচরণের সুসংগত বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়। এর অর্থ দাঁড়ালো যে ইসলামী শরিয়া ভিত্তিক তোমার অর্থনৈতিক ব্যবস্থাটা কীরকম হবে তার নিয়ন্ত্রণ এবং তার নির্দেশ করে দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদের ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। এরপর অবশ্যই আমাদের ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা জানতে হলে তোমাদের জানতে হবে যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা মূলত 5টি নীতির উপর প্রতিষ্ঠিত। যে এক হচ্ছে সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর, মানুষ তার প্রতিনিধি হিসেবে সম্পদের আমানতদার। খুব সুন্দর কথা। আসলে এখানে কোনো ব্যক্তির মালিকানা নেই, রাষ্ট্রীয় মালিকানা নেই। এই সম্পদ, এই পৃথিবীর সকল সম্পদ কার? মহান আল্লাহ তাআলার। আমরা শুধুমাত্র তার প্রতিনিধিত্বকারী, আমরা তার হয়ে সকলের কাছে এগুলো বন্টন করব এবং সকল যার যার প্রয়োজন, যার যার দরকার তা তার কাছে পৌঁছে দেব। আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেছেন, আসলে এই সব কিছুই সবার। এখানে একজন খাবে একজন খাবে না। ইসলামী শরিয়া, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা তা মেনে নেয় না। এবং দ্বিতীয় নীতি হচ্ছে সম্পদ উপার্জন, উৎপাদন ও ভোগে হালাল ও হারামের পার্থক্যকরণ। আমরা কখনোই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় হারামকে সমর্থন করব না এবং হালালকে সমর্থন করব, যেটি অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থা হয়তো লক্ষ্য করা যায় না। জাকাত, ওসর, জিজিয়া ও সাদকায়ে ফিতর ইত্যাদি ব্যবস্থা প্রবর্তন করতে হবে। যদি আমরা এই সকল কাজ করতে পারি, সত্যিকার অর্থে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা খুবই ভালো হয়ে যাবে। যেমন সৌদি আরবে দেখা যায় জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না, কারণ এই জাকাত যদি সঠিকভাবে আদায় করা যেত, রাষ্ট্রীয় কোষাগার জমা করা হতো এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে এই অর্থ যদি সঠিকভাবে সকলের মধ্যে বন্টন করা হতো, তাহলে সত্যিকার অর্থে কোনো রাষ্ট্রে কোনো গরিব লোক থাকতো না। কারণ জাকাতের টাকাটা সকলের মধ্যে সুষমভাবে বন্টন করে দেওয়া হলে সকলেই কি সহ অবস্থানে এবং ভালো একটি অবস্থানে চলে আসতে পারে। উত্তরাধিকার আইন বাস্তবায়ন, বাবা মা সম্পত্তি কে পাবে তা সঠিকভাবে বাস্তবায়ন করে হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার একটি অন্যতম মূলনীতি। সুদ, ঘুষ, শোষণ, মজুতদারি, জুলুম প্রভৃতি রহিতকরণ। এর মানে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম একটি নীতি হচ্ছে যে সুদ, ঘুষ, শোষণ, মজুমদারি, জুলুম এগুলো থাকবে না। এরপর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার আরও বৈশিষ্ট্য আছে। এটি ইসলামী শরিয়ত ভিত্তিক চলে, হালাল হারামের বিধান, সম্পদের মালিকানা থাকে, সুদ, ঘুষ ও মজুদারি সম্পদের মালিকানা থাকে না আর কি, সম্পদের বন্টন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা, এগুলো হচ্ছে আমাদের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। তো এগুলো আর আমি আলোচনা করার সুযোগ পাচ্ছি না, আমার পরবর্তী একটি ক্লাস আছে। তো যাই হোক, আজকে যে আলোচনা করলাম তোমরা অবশ্যই তার ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, এগুলো ক্লাস ঠিকমতো অনুসরণ করবে, ভালো করে পড়াশোনা করবে। আর আশা করি তোমরা সবাই লাইভ ক্লাসে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার যদি ক্লাস নেওয়ার সুযোগ হয় তোমার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, পড়াশোনা করো। এই কামনা আমি আমার আজকের লাইভ ক্লাস শেষ করছি। ধন্যবাদ।